এখানে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এবং তারপরে শ্রী নবেন্দু ভট্টাচার্য, যিনি দলের মুখপাত্র। ধন্যবাদ অস্মিতা বণিক। আমার পাশে রয়েছেন ভারতীয় জনতা পার্টির স্পোক্সম্যান নবেন্দু ভট্টাচার্য, মিডিয়ার বন্ধুরা যারা অপেক্ষা করছেন আজকের এই সাংবাদিক বৈঠকে আমাদের এই বিজেপির প্রদেশ কার্যালয়ে, সবাইকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য। কারণ নিশ্চয়ই আপনারা জানেন আজকে আপনাদের এখানে ডাকার উদ্দেশ্য কি। ইতিমধ্যে গত কয়েকদিন ধরেই আমাদের শান্ত রাজ্য ত্রিপুরাকে, যা 25 বছর পর 2018 সালে ভারতীয় জনতা পার্টির হাত ধরে, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং বিপ্লব দেবের হাত ধরে বহু কাঙ্ক্ষিত পরিবর্তন এনে দিয়েছে নির্বাচনের মাধ্যমে, মানুষের গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে। সেই সরকারকে ফেলে আবার পুনরায় কমিউনিস্ট পার্টির হাতে কি করে তুলে দেওয়া যায়, অশান্তির বাতাবরণ তৈরি করে একটা চক্রান্ত বিগত কয়েকদিন ধরেই চলছিল। এবং আমরা বরাবরই ত্রিপুরা রাজ্যে এর আগেও আমরা দেখেছিলাম অন্য একটা দল থেকে খেলা হবে স্লোগান, মানুষকে সচেতন করেছিলাম। এবং ইতিমধ্যে মানুষ জেনে গেছে যে যারা খেলা হবে বলে স্লোগান দিয়েছিল তাদের ভূমিকা কি ছিল এবং উদ্দেশ্য কি ছিল, তাদেরকে বিসর্জন দিয়েছে। কংগ্রেস দল সারা দেশে কমিউনিস্টকে সঙ্গে নিয়ে চলছে। 25 বছর ত্রিপুরা রাজ্যে কুস্তি আর দিল্লিতে দোস্তি আমরা দেখেছি, যার সুবাদে ত্রিপুরা রাজ্য কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তি হিসেবে পরিণত হয়েছিল এবং 18 সালের নির্বাচনে 1 থেকে 1.5% ভোটের মালিক হয়েছিল আমরা দেখেছিলাম। কারণ যারা বাম বিরোধী মানুষ দীর্ঘদিন কমিউনিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন, অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন, রাজ্যের অগ্রগতির জন্য লড়াই করেছেন, সেই মানুষ কংগ্রেস দলকে আর মেনে নিতে পারছিল না কমিউনিস্টের প্রধান বিরোধী দল হিসাবে, বা বিশ্বাসও করতে পারেনি যে কংগ্রেস দিয়ে হয়তো বা কোনোদিন সরকার পরিবর্তন হবে। কারণ 25 বছর দিল্লিতে দোস্তি এবং ত্রিপুরাতে কুস্তির রাজনীতি কংগ্রেস সেটা উপহার দিয়েছে রাজ্যের মানুষকে। গত কয়েকদিন ধরে, আমি আগের প্রেক্ষাপটে যাব না, আমরা দেখেছি এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজে নেতৃত্ব দিয়ে সোনামুড়াতে সারা রাজ্যে ক্যাডারদেরকে মাঠে নামার জন্য সেখানে চক্রান্ত করেছিলেন। মানুষ তাকে বিসর্জন দিয়েছে, তাতে প্রত্যাখ্যান করেছে। কমিউনিস্ট পার্টি বুঝতে পেরেছে যে আর ঘুরে দাঁড়ানোর কোনো রসদ নেই। কারণ বিগত দিনেও যারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে রাজনীতি করেছিল, মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, জবাব দিয়েছে। তাই যদি ঘুরে দাঁড়াতে হয় তবে খোলা জলে মাছ ধরতে হবে, যেটা 1993 সালে ত্রিপুরা রাজ্যে তদানীন্তন কংগ্রেসের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী প্রয়াত নরসিমা রাও হাত ধরে বাঁকা পথে ত্রিপুরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল সেই বামফ্রন্ট। তারপর তারা 25 বছর কাটিয়েছে এবং 18 সালে পরিবর্তনের পর আমরা বারবার মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের আবার ক্ষমতায় আসা মানে আবার রক্তের গঙ্গা বইবে, রাজ্যের উন্নয়ন সেখানে ব্যাঘাত ঘটবে এবং আবার একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা সেখানে কায়েম করা হবে। মানুষও কমিউনিস্ট পার্টিকে চাইছে না। আজকে তাই কংগ্রেস দলকে সামনে রেখে
শিখণ্ডীর ভূমিকায় সেখানে আগামী 23 সালের নির্বাচনকে সামনে রেখে তারা রাজনৈতিক ময়দান গরম করতে চাইছে, একে অপরের পরিপূরক হিসাবে কংগ্রেস এবং কমিউনিস্ট। আপনারা দেখেছেন মণিপুর কংগ্রেস, কমিউনিস্ট, সিপিআই, সিপিআইএম এক নৌকায় তারা সাবারি করেছে বিজেপিকে হারানোর জন্য। পশ্চিমবঙ্গে এক নৌকায় কমিউনিস্ট এবং কংগ্রেস দুবার নির্বাচনে সাবারি করেছে, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সারা দেশে প্রত্যেকটি জায়গায় কংগ্রেস এবং কমিউনিস্ট একসঙ্গে চলছে এবং আগামী দিনে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। দিল্লির সরকার সেখানে গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যে যে নেতৃত্বরা 18 সালের নির্বাচনের আগে কংগ্রেস দিয়ে হবে না, দমবন্ধকর পরিস্থিতি বলে দিল্লির দোস্তি, পশ্চিমবাংলার দোস্তির বিরোধিতা করে কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়েছিল এবং বিজেপি দলও তাদেরকে সম্মান প্রদান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়ে মন্ত্রিসভার সদস্য করে তাদের সম্মান বৃদ্ধি করেছিল। আজকে তারা আবার কংগ্রেসে ফিরে গেছে। কে কোন দল করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত অভিরুচি। গণতন্ত্রে সেই অধিকার প্রত্যেকের রয়েছে। কিন্তু আমাদের বক্তব্য, আমরা বরাবর যে জিনিসটা বারবার সেখানে মানুষকে বোঝাতে চাইছি এবং মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি যে ত্রিপুরা রাজ্যে 25 বছর পর সরকার এসছে। ক্ষোভ বিক্ষোভ ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে গিয়ে আলোচনার টেবিলে বসে সেখানে আগামী দিনে যাতে কমিউনিস্ট পার্টির প্রত্যাবর্তন না ঘটে সেদিকে চলাই বাঞ্ছনীয়। কিন্তু তারা, আমরা দেখলাম একটা অংশ সেদিন তাদের বিগত দিনের কমিউনিস্ট পার্টির যে অত্যাচার সে জিনিস মাথায় না রেখে তারা কংগ্রেস দলে ফিরে গেছে এবং কংগ্রেস দলে ফিরে গিয়ে প্রথম যে স্লোগানটা তারা দিয়েছে যে কমিউনিস্ট পার্টিও অচ্যুত নয়, কমিউনিস্ট পার্টিকেও আগামী দিনে সঙ্গে নিয়ে চলতে হবে। যে জিনিসটা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব পশ্চিমবাংলায় করেছেন, দিল্লিতে করেছেন, মণিপুরে করছেন এবং অন্যান্য রাজ্যে করছেন। তবে আমাদের প্রশ্ন, যদি কমিউনিস্ট পার্টিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা প্রধান উদ্দেশ্য হয়ে থাকে, তবে বিগত দিনে কেন কংগ্রেস দল ত্যাগ করলেন? মানুষকে কেন ভুল বুঝালেন? 25 বছর কেন মানুষকে রাস্তায় নামালেন, স্বপ্ন দেখালেন? কংগ্রেস দল ত্রিপুরা রাজ্যে পরিবর্তন এনে দিতে পারেনি। প্রতিটা নির্বাচনের আগে মানুষ স্বপ্ন দেখত যে পরিবর্তন হবে, কিন্তু নির্বাচনের পর 10, 12, 15 থেকে বেশি সংখ্যায় আর পৌঁছতে পারেনি। খুন, সন্ত্রাস, ধর্ষণ, অত্যাচার, হাজার হাজার মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, এই জিনিসগুলো আমরা দেখতাম নির্বাচনের পরবর্তী সময়ে রাজনৈতিক সেই কর্মকাণ্ড কমিউনিস্ট পার্টির দ্বারা। হাজার হাজার কংগ্রেসীরা সেদিন বাড়িঘর ছাড়া হয়েছে, খুন হয়েছে, ধর্ষিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে। তাদের পাশে না দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টিকে সঙ্গে নিয়ে দিল্লির মসনদ দখল করাই ছিল কংগ্রেস দলের নেতৃত্বের প্রধান উদ্দেশ্য এবং প্রধান কর্তব্য, দায়িত্ব, লক্ষ্য। আজকে সেই জায়গা থেকে যখন সবাইকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়, আজকে আবার সেই অংশ উঠে পড়ে লেগেছে সরকারকে ফেলে দেওয়ার জন্য এবং বাঁকা পথে, নিজেরা পারবে না সেটা ভালো করেই জানে, তাই বাঁকা পথে আবার কমিউনিস্ট পার্টির হাতে সরকারকে প্রতিষ্ঠিত করে যাওয়ার জন্য। এবং তারই একটা নগ্ন রূপ আমরা দেখতে পেলাম গতকাল আমাদের রাজধানী আগরতলার বুকে, যখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচন ক্ষেত্র সেখানে নয় বনমালীপুরে আমাদের যে মন্ডল অফিস, সেই মন্ডল অফিসের উপর আক্রমণের মধ্য দিয়ে প্রতিবাদ মিছিল বের হলো আমাদের পার্টি অফিস থেকে এবং মন্ডল অফিস থেকে। আমরা যখন পোস্ট অফিস চৌমনির অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমাদের লক্ষ্যটা কি ছিল? আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রতিমা ভৌমিক মহোদয়, আমি ব্যক্তিগতভাবে সেখানে ছিলাম, আমাদের পার্টির সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুব মোর্চার সভাপতি, প্রত্যেকে আমরা সেখানে ছিলাম, যাতে করে সুশৃঙ্খলভাবে আমরা মিছিলটাকে ওখান থেকে পার করতে পারি। আমরা যখন পোস্ট অফিসের সামনে গেলাম, রাত হয়ে গেছিল, আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা অনেক সময় পরে এসেছেন, রাত হয়ে গেছিল। আমরা দেখলাম ছাদের উপর থেকে, কংগ্রেস ভবনের ছাদের উপর থেকে পেট্রোল বোমা ফেলা হচ্ছে।
ইট বৃষ্টি মানুষের উপর পড়বে না, পুলিশের উপর পড়বে না, সাংবাদিকের উপর পড়বে না, মন্ত্রীর উপর পড়বে, কেউ লক্ষ্য করেনি। হামলা চালানো হলো উপর থেকে, মানে আগে থেকে এমবুশ করে বসে থাকা, যে জিনিসটা আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে উগ্রবাদীদের ক্ষেত্রে দেখতে পাই, যে এমবুশ করে বসে থাকা, এভাবে ছাদের উপর কংগ্রেস ভবনের এমবুশ করে বসেছিল এবং পেট্রোল বোমা, ইট পাক্কেল সেখান থেকে ছোড়া হয় এবং এতে করে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সাহেবের ব্যক্তিগত দেহরক্ষী সেখানে গুরুতর জখম হয়, জিবি হাসপাতালে সে চিকিৎসাধীন। তার শার্টটা স্ট্রিচিং লেগেছে, সেলাই লেগেছে, এখনো সিরিয়াস ইনজুরি নিয়ে এসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অনেক সাংবাদিক বন্ধু আহত হয়েছে, পুলিশ এসছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তারপরও পেট্রোল বোমা ফেলছে। 7-8জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা আইনের পথে চলবে। পুলিশের চোখের সামনে ঘটনা হয়েছে, পুলিশ প্রত্যক্ষদর্শী এবং সেই চোখের সামনে ঘটনার পর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। আজকে আমাদের প্রশ্ন, আগরতলা শহর শান্তির শহর, ধীরে ধীরে উন্নয়ন হচ্ছে, স্মার্ট সিটির কাজ এগুচ্ছে, প্রতিটা ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার আমাদের চলছে এবং কিভাবে আগামী দিনে মানুষের ক্রয় ক্ষমতা থেকে শুরু করে উন্নয়নের নিরিখে কি করে আমরা এগিয়ে যাব সেদিক থেকে আমাদের আলোচনা চলছে, চিন্তা ভাবনা চলছে। কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থান দেব, কিভাবে আমরা প্রতিটা অংশের মানুষের জন্য কাজ করব, সে বিষয়ে আমাদের আলোচনা চলছে। আজকে ঠিক তেমনি নিজেদের ক্ষমতা দেখানোর জন্য, আগরতলা শহরে নিজেদের প্রতিপত্তি কায়েম করার জন্য এবং আগামী দিনে যাতে করে সারা রাজ্যে মানুষকে একটা ভুল বার্তা দেওয়া যায় এবং কমিউনিস্ট পার্টিকে অক্সিজেন প্রদান করার জন্য, তাদেরকে মদত যোগানোর জন্য, শক্তি যোগানোর জন্য এই অতর্কিত হামলা চালানো হয়। এবং এতে করে আজকে যে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে কংগ্রেস দল 25 বছর সরকারে আসতে পারেনি, সারা দেশে কংগ্রেস শুকিয়ে গেছে ভুল নীতির কারণে। তারা ভালো করেই জানে যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে এবং সারা দেশে ক্ষমতায় আসার সম্ভাবনা ক্ষীণ নেই। তাই একটা অস্থির পরিবেশ তৈরি করে মানুষকে ভুল বুঝিয়ে আগামী দিনে ভোট কাটাকাটির রাজনীতি করে কমিউনিস্ট পার্টিকে মাইলেজ দিয়ে দাও, এতে করে আমার যে ইগো ব্যক্তিগতভাবে সে ইগোর জয় হবে। যদি বিজেপিও হেরে যায় আমার কিছু আসে যায় না, আমার ইগোর জয় হবে। কমিউনিস্ট পার্টির কাছে থাকা যে কথা কংগ্রেসের কাছে থাকে একই কথা, যেটা বিগত দিনে কংগ্রেস নেতৃত্ব ভুল করেছিল তার খেসারত কংগ্রেস নেতৃত্বকে ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ প্রদান করেছে। বন্ধুরা, আজকে তাই সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে আমরা আপনাদের মাধ্যমে গতকালের যে কাপুরুষিত হামলা, বর্বরিক হামলা, তার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। কারণ এই ঘটনা আপনারা দেখেছেন, অনেকে সাক্ষী ছিলেন, ছাদ থেকে বোম মারছে কংগ্রেস ভবনের, মানে আগে থেকে পার্টি অফিসে বোম মজুদ রাখা ছিল, আগে থেকেই আগ্নেয়াস্ত্র মজুদ রাখা ছিল, আগে থেকেই পার্টি অফিসে ইট পাক্কের উপরে মজুদ রাখা ছিল। কারণ আপনারা বোম বানাতেও তো একটা সময়ের প্রয়োজন। তারা আগে থেকেই জানতো যে তাদের মানসিকতা বা তাদের উদ্দেশ্যটা কি, তারা আক্রমণ চালাবে, তারা আগে থেকেই জানতো। তাই বোম আগে থেকেই রেডি করে রেখেছে, যাতে করে আমাদের মিছিল যাবে এবং মিছিলের উপর থেকে সেখানে বোম নিক্ষেপ করা হবে। এবং এতে করে সিপিআইএম এর একটা অংশ সমাজদ্রোহী তাদেরকে মদত জুগিয়েছে। যারা কমিউনিস্ট পার্টির ছত্রছায়ায় রয়েছে, কমিউনিস্ট পার্টির অ্যাক্টিভ যারা ক্যাডার, তারা কংগ্রেসের সঙ্গে মিলে তাদের জনবল বৃদ্ধি করছে, বিভিন্ন সভা সমিতিগুলোতে আসছে। এবং কালকের ঘটনায় কমিউনিস্ট পার্টির লোকেরাও ছিল, যেখানে কংগ্রেসের এত জনবল নেই ত্রিপুরা রাজ্যে, কমিউনিস্ট পার্টির লোক দিয়ে সেখানে আমাদেরকে উপর অতর্কিত হামলা চালানো হয়, যেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, ধিক্কার জানাই। এবং তার প্রতিবাদে আজকে সারা রাজ্যে আপনারা জানেন ডিএম ওয়েস্টের তরফ থেকে 144 এর ঘোষণা করা হয়েছে। যেখানে 144 নেই, যেই অঞ্চলগুলোতে, এলাকাগুলোতে, সেখানে ত্রিপুরা রাজ্যে আজকে ধিক্কার মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হবে। এবং আগামী দিনে রাজ্যের শান্তিপ্রিয় জনগণকে আমরা আহ্বান জানাবো,
যাতে করে এই যে ঘৃণ্য রাজনীতি, ঘৃণ্য চক্রান্ত, এই যে সিপিআইএমকে আবার পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার যে অপপ্রয়াস, সেই অপপ্রয়াসকে রুখে দিতে ভারতীয় জনতা পার্টি মানুষকে মুক্ত করেছে, মানুষকে বাঁচার অধিকার দিয়েছে। এই কোভিড প্যান্ডেমিকের টাইমে ভ্যাকসিনেশনের মাধ্যমে, মুক্ত ভ্যাকসিনেশনের মাধ্যমে, খাওয়া দাওয়া প্রদানের মাধ্যমে গরিবের জন্য কাজ করছে। ঘর থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে, আমাদের রাজ্যের রেগার কাজ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, কর্মসংস্থান থেকে শুরু করে আজকে সেই শান্ত ত্রিপুরাকে অশান্ত করে তারা রাজনৈতিক ফায়দা নিতে চাইছে, যার আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। দেউলিয়া রাজনীতির ধিক্কার জানাই, কারণ কংগ্রেস ভাবছে সিপিএম ছাড়া হবে না, সিপিএম ভাবছে কংগ্রেস ছাড়া হবে না। এই যে একে অপরের পরিপূরক, যেটা সর্বভারতীয় রাজনীতিতে চলছে, কংগ্রেস দলটাকে চালাচ্ছেন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত। আজকে এখানেও কংগ্রেস এবং কমিউনিস্ট একে অপরের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে তারা রাজনীতিতে এগিয়ে যেতে চাইছে আগামী দিনে, যেটা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সঙ্গে নিয়ে বিগত দিনের মতোই আমরা লড়াই করব, সংঘবদ্ধভাবে লড়াই করব। আপনাদের মাধ্যমে প্রতিটা অংশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, যাতে করে এই ঘৃণ্য চক্রান্তে তাদের যে রাজনৈতিক দুরভিসন্ধি, সেই দুরভিসন্ধিতে পা না দিয়ে আগামী দিনে আমাদের সরকারের প্রতি আস্থা রেখে আগামী দিনে রাজ্যের উন্নয়নে অংশীদার হওয়ার জন্য আজকে সবাইকে ধন্যবাদ জানাবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারণ আমার পর আমাদের স্পোক্সম্যান নবেন্দুবাবু কথা বলবেন, আমি মাইক হ্যান্ডওভার করছি নবেন্দুবাবুকে। কারো যদি প্রশ্ন থাকে উনার আলোচনার পর প্লিজ ফিল ফ্রি টু রেজ দ্য কোয়েশ্চেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। আমি একটা অন্য প্রসঙ্গে বলতে যাচ্ছি, তবে মানে আমার মন্ত্রীর বক্তব্যের সূত্র ধরেই বলি, যেখানে ধোঁয়ার উপস্থিতি দেখা যায় সেখানে আগুন অবশ্যই থাকে, আর যেখানে রাজনীতির যদি সন্ত্রাস থাকে সেখানে বামপন্থা বা বামপন্থীদের উপস্থিতিতেও থাকে। এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য, বামপন্থা কিংবা বামপন্থীদের উপস্থিতি। গতকালকের ঘটনা এর ঊর্ধ্বে নয়। কালকে অনেক কংগ্রেস নেতারাই আছেন যারা আমাদের নেতাদের সঙ্গে ফোন করে কথা বলেছেন কংগ্রেসটা বোধহয় আর করা যাবে না। কংগ্রেস ভবনে বিস্ফোরক মজুদ থাকে এবং শুধু পেট্রোল বোমা নয়, এমন সব বিষয় ছোড়া হয়েছে বিস্ফোরক, এগুলি পুলিশে এখন তদন্ত করে দেখছে। আমরা কয়েকটি ক্ষেত্রে দেখেছি বা আমাদের কার্যকর্তারা দেখেছেন, তারা এই কংগ্রেস ভবন থেকে আছেন বা যখন তাদের বের করে নিয়ে আসা হচ্ছিল, আমাদের কার্যকর্তাদের অভিযোগ পুলিশের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের কয়েকজনের সম্পর্কে জানা গেছে তারা বিভিন্ন নিষিদ্ধ নেশা কারবারের সঙ্গেও যুক্ত, এদের নাম ধাম দেওয়া হয়েছে পুলিশের কাছে। আমরা আশা করি পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং তাদের তদন্ত কাজ চলছে। গত কয়েকদিন আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলনেতা মানিকবাবু ভাষণ দিচ্ছিলেন। তিনি তার এই ভাষণের একটা দীর্ঘ অংশ জুড়েই সেই চাকরিচ্যুত শিক্ষকদের কথা বলছিলেন, কারণ বিষয়বস্তুও ছিল না। আর একটি কথা অবশ্য বলেছেন তিনি, মানুষের কাজ নেই। মানুষের কাজ নেই উনি বলছেন, কিন্তু প্রকৃত অর্থে ওনার কোনো কাজ নেই। বর্তমানে তিনি কর্মচ্যুত, আর ওনার যারা সাঙ্গবঙ্গরা ছিলেন তাদেরও এখন কোনো কাজ নেই। তো এই সমস্ত কথা বলে উনি চাইছিলেন, যেহেতু ওনার কাছে আর কোনো বিষয় নেই, সেই কর্মচ্যুত শিক্ষকদের কথা বলছিলেন। এবং তিনি তার ভাষণে উল্লেখ করেছেন বিজেপি এবং আরএসএস এরা নাকি দায়ী এদের চাকরি যাওয়ার জন্য। একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি এতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলছেন বিজেপি এবং আরএসএস এর জন্য আদালত তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। কোনো দায়িত্বশীল লোক কিভাবে এই কথাটা বলতে পারেন? এবং শুধু তাই নয়, তিনি আদালতের যে রায়,
ইতিপূর্বেও করেছেন তার দলের অনেক নেতারা, প্রকাশ্যে দাঁড়িয়ে আদালতের সিদ্ধান্তের অবমাননা করছেন, আদালতের অবমাননা করছেন। এই দলটা সংবিধান মানে না। তারা এ দেশে তাদের পার্টির সংবিধান আছে, সেখানে উল্লেখ আছে তারা এ দেশে এখন নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। মানিকবাবুর এই কথা তো বিষয়টা স্পষ্ট হলো, তারা সংবিধান মানেন না, ভারতের সংবিধান মানেন না, আবার গণতন্ত্রের কথা বলছেন। এই সমস্ত লোকদের কাছ থেকে আর কি প্রত্যাশা করা যেতে পারে? তারা জানেন মানুষ তাদের সঙ্গে নেই। এখন 2-4 জন কংগ্রেসের নতুন যোগদানের পর তাদের মধ্যে উৎসাহ হয়েছে, এবং যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিনই তারা প্রেস কনফারেন্স করে উনি বলেছিলেন, সাংবাদিকদের বলেছিলেন এবার মাঠে নেমে পড়তে হবে। যোগসূত্রটা বোঝা যায়, এ রাজ্যের মানুষ বোঝেন, তাদের এই সমস্ত কাণ্ডকারখানা সব বুঝেন। যাই হোক, যেহেতু কর্মচ্যুত শিক্ষকদের কথা তিনি বলছিলেন, সেই জায়গায় আরেকটা বিষয় জানান দেওয়া প্রয়োজন। চাকরি তাদের যেত না যদি মানিকবাবু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিতেন। সরকার যে নীতিতে চাকরি দিচ্ছিল সেই নীতি আদালত গ্রহণ করেনি এবং মনে করেছে এর মধ্যে সংশোধন প্রয়োজন। তৎকালীন সরকারকে সুযোগ দিয়েছিল আদালত, একটা কমিটি গঠন করার কথা বলেছিল, আইন সচিব ছিলেন, শিক্ষা সচিবকে রেখে 4 জনের একটা কমিটি করার কথা বলেছিলেন। মানিকবাবু তা করেননি, এবং যদি তা করতেন এবং সে অনুযায়ী ব্যবস্থা দিয়ে নিতেন আদালত নির্দেশ, পরবর্তী সময় তাদের চাকরিটা থেকে যেত, কিন্তু তা করেননি। এখন দোষারোপ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর। আমাদের মুখ্যমন্ত্রীর কথা বলা হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তখন ত্রিপুরাতেই আসেননি। এর পরবর্তী পর্যায়ে তিনি জনসম্পর্ক প্রমুখ হয়ে ত্রিপুরাতে এসছেন এবং সভাপতি হয়েছেন। আজকের দিনে তার দোষারোপ করা হচ্ছে। এটার অর্থ কি? মানুষ কি কিছু বোঝে না? মানিকবাবু ভাবছেন ত্রিপুরার মানুষকে এতদিন যেভাবে তিনি শাসন করে গেছেন, মানুষ এখন তেমনই রয়ে গেছেন। এখন সব সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে আসে, এই মোবাইলের মধ্যে সব কিছু পাওয়া যায়, কবে কোথায় মামলা হয়েছে সব কিছু জানা যায়, কে মামলা করেছিলেন সেগুলিও জানা যায়। এখন মানিকবাবু এই কথাগুলি বলছেন, আমরা সবাই জানি ওনার সংবিধানের উপর আস্থা নেই। তাদের দলগত মতাদর্শগত অবস্থান থেকে তারা আমাদের সংবিধানের উপর আস্থা রাখতে পারেন না। তবে বারংবার তারা তাদের সরকার থাকাকালীন সময়ে তারা বারংবার এই চেষ্টাটাই করেছেন যে আমাদের যুবক যুবতীদের চাকরির লোভ দেখিয়ে তাদের পেছনে ঘোরানো, মিছিলটা বড় করা। কিন্তু এই সরকার পরিবর্তনের পর মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের যুব সম্প্রদায় বুঝতে পেরেছে যে শুধু সরকারি চাকরি না, আত্মনির্ভর হওয়া প্রয়োজন, এবং সেই অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে এক ব্যাপক পরিবর্তন এসেছে। যুবক যুবতীরা স্বউদ্যোগী হয়ে এখন ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন বা আর্থিক সহায়তা প্রদানকারী অন্যান্য সংস্থা থেকে ঋণ নিচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছেন। চাকরি হচ্ছে নিয়ম অনুযায়ী, যা চাকরি হওয়ার সে তো চাকরি হবেই, সেগুলি হচ্ছে। এখন মানুষকে সেইভাবে বোঝানোর চেষ্টা চলছে, কিন্তু সেগুলিতে কোনো কাজ হবে না। মানিকবাবু এতদিন আর বিশেষ কোনো কিছু বলেননি, কাজ নেই, কর্ম নেই, এই সমস্ত বলেছেন। আমি আগেই বললাম ওনার নিজেরই কাজ নেই এখন আর, কর্মচ্যুত তারা হয়েছেন। আমি আরেকটি বিষয় আপনাদের সামনে রাখছি, আমাদের সাংগঠনিক বিষয়। আমাদের 3টি জেলার সভাপতি পরিবর্তন করা হয়েছে। প্রথমত ঊনকোটি জেলা, এই জেলার আমাদের জেলা সভাপতি ছিলেন ভগবান দাস। তিনি, আপনারা সবাই জানেন, তিনি মন্ত্রিসভার সদস্য হয়েছেন। ফলে এই জায়গায় পবিত্র দেবনাথ ওনাকে সভাপতি করা হয়েছে ঊনকোটি জেলার। সিপাহীজলা উত্তর, আমাদের সাংগঠনিক দৃষ্টিতে সিপাহীজলা 2টি ভাগে ভাগ করা আছে।
মোট ত্রিপুরার যে প্রশাসনিক জেলা 8টি জেলা আছে, আর আমাদের পার্টির দৃষ্টিতে 10টি জেলা করা হয়েছে। আমাদের সদর এটাকে 2টা ভাগ করা হয়েছে, গ্রামীণ এবং শহর। তো সিপাহীজলা উত্তর, সেখানে গৌরাঙ্গ ভৌমিককে এখন সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। অঞ্জন পুরকায়স্থ ছিলেন, তিনি চেয়ারম্যান হয়েছেন বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের। আর সদর শহর যে অংশটা, সেখানে অধ্যাপক ডক্টর আলোক ভট্টাচার্য ছিলেন এখানকার সভাপতি। ওনার স্থানে আসছেন অসীম ভট্টাচার্য। যারা নতুন জেলা সভাপতি হয়েছেন প্রত্যেকেই নিজ নিজ জেলার তারা সাধারণ সম্পাদক ছিলেন। বাকি যারা যারা বিভিন্ন জায়গায় আছেন, অনেকেই নতুন জায়গায় চলে গেছেন, কিংবা 2-1 যারা বাকি আছেন তাদের অন্য দায়িত্বে দেওয়া হবে। পার্টির তরফ থেকে পরবর্তী সময় সেই সমস্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এবার আপনাদের যদি কোনো বিষয় জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। বলুন প্লিজ। বিগত 4 বছরের মধ্যে এখন 1 বছর বাকি আছে 23-এর ইলেকশন। এখনই কেন ত্রিপুরা রাজ্য উত্তপ্ত? প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা বলছেন বারবার যে অক্সিজেন দিচ্ছে কংগ্রেস দল। তার মানে কি সুদীপ বর্মন যাওয়ার পরে কংগ্রেস দল শক্তিশালী হয়েছে আর বিজেপি দল দুর্বল হয়ে গেছে, এরকম কিছু বলতে চান কি? আপনার প্রথম যে প্রশ্ন, যে 1 বছর বাকি থাকতে কেন উত্তপ্ত হলো, আমরা তো কখনোই চাইনি যে ত্রিপুরা উত্তপ্ত হোক। 4 বছর আমরা শান্তিতেই কাটিয়েছি, এর মধ্যে 2 বছর কোভিডের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, এখনো চলছে সেই লড়াই। এবং এই কোভিডের বিরুদ্ধে লড়াই আমাদের দেখেছেন, আমরা রাজ্যের মানুষকে বিনামূল্যে ফার্স্ট ডোজ এবং 7 ডোজ ভ্যাকসিন প্রদান করেছি। তৎসঙ্গে গরিব অংশের মানুষকে 7 লক্ষ মানুষকে আমরা বিনামূল্যে খাদ্য প্রদান করেছি। এখন পর্যন্ত মানুষ বিনামূল্যে চাল পাচ্ছে রেশনের মাধ্যমে। স্মার্ট সিটির কাজ চলছে, কর্মসংস্থান প্রদান করা হয়েছে এবং আগামী দিনে আরো কি করে বেশি কর্মসংস্থান দেওয়া যায় সে বিষয়ে আলোচনা চলছে। প্রতিটা ক্ষেত্রে মন্ত্রী পরিষদ, মুখ্যমন্ত্রী এবং আমাদের দল রাজ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই উত্তপ্ত যারা করতে চায়, যারা উত্তপ্ত করে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে রাজনীতিটা করতে চায়, সেই প্রশ্নটা আমরা তাদেরকেই করতে হবে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পরিস্থিতি উত্তপ্ত করার কোনো প্রয়াস গ্রহণ করা হয়নি। যারা নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য আগরতলা শহরে নিজেদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য সেই উদ্যোগ গ্রহণ করেছে, তাদেরকেই সেটা প্রশ্ন করতে হবে। আমরা শাসক দল, গণতন্ত্রে বিশ্বাসী এবং আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতেই সমস্ত কিছু আমরা লড়াই করব, মানুষকে পাশে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে। ইতিহাস বলে যে ত্রিপুরা রাজ্যে যারাই উত্তপ্ত পরিবেশ তৈরির চেষ্টা করেছে তাদেরকে জনগণ কখনো সঙ্গ দেয়নি, আগামী দিনেও সঙ্গ প্রদান করবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন, যে সুদীপবাবু তারা কংগ্রেসে যাওয়ার পর আমি আমার প্রশ্নের কথার প্রেক্ষিতে যে অক্সিজেন দিচ্ছে, এটা তো এস্টাবলিশড, সারা রাজ্যের মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়াতে, নিউজে, ওনাদের বক্তব্যে, যে কেউ অচ্যুত নয়। আগামী দিনে সিপিআইএম এর পাশে গিয়ে দাঁড়াতে হবে, সিপিআইএম কে সঙ্গে নিয়ে চলতে কোনো আপত্তি নেই, যে খুশি জিতে যাক, কিন্তু বিজেপিকে হারাতে হবে। এটা আমাদের বক্তব্য নয়, ওনারা বলেছেন। তো অক্সিজেনটা কাকে দিচ্ছেন? যে কংগ্রেস দলের একটা বিধায়ক নেই, তারা ভাবছে যে তারা আগামী দিনে সরকার করবে, অথচ 25 বছর তাদের সঙ্গে 10 জন, 15 জন, 20 জন বিধায়ক ছিল, তখনই তারা সরকার করতে পারেনি। এখন দিল্লিতে সরকার নেই, ত্রিপুরা রাজ্যে একজন বিধায়ক নেই, 1 থেকে 1.5% ভোটের মালিক, তারা বলছে আগামীতে এসে সরকার করবে। তো তার আসল উদ্দেশ্যটা কি? ওই যে প্রথম দিন যেটা বলেছি, যে যেই দলই সরকারে আসুক, যা কোনো আপত্তি নেই, বিজেপিকে হারাতে হবে, মানে নিজের নাক কেটে পরের ঘর যাত্রা ভঙ্গ একটা কথা বলে, সেই জিনিসটা। তো সেটাই আজকে হচ্ছে। এবং আপনারা দেখেছেন কংগ্রেসের এই বারবারন্ত যে প্রমাণ করার চেষ্টা, তারপর দেখবেন সিপিএম সারা রাজ্যে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মানিকবাবু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন, কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা বলছেন না, ইঙ্গিত দিয়ে রাখছেন যে আগামী দিনে জোট হলে আমাদের কোনো আপত্তি নেই। কংগ্রেস বলছে যে আগামী দিনে সবাইকে সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে চলতে হবে, বিজেপিকে হারাতে হবে।
তো এই যদি হয়ে থাকে তাদের রাজনৈতিক স্ট্যান্ড, আমার প্রশ্ন যে কেন 25 বছর ত্রিপুরা রাজ্যের মানুষকে ভুল পথে পরিচালিত করে মানুষের জীবন যৌবন কেড়ে নেওয়া হয়েছে, খুন হয়েছে, সন্ত্রাস হয়েছে, ওই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারেনি, এই পরিবারগুলোকে এখন পর্যন্ত বিচার এনে দিতে পারেনি। দায়ীটা কে? দায়ীটা বিজেপি নয়, দায়ীটা কংগ্রেস দল। সুতরাং আগামী দিনে তাদেরকে ভাবতে হবে, রাজ্যের মানুষকে ভাবতে হবে, এবং আমাদের বিশ্বাস যে মানুষ সিপিআইএম দলের যে 25 বছরের অত্যাচার তারা সেটা ভুলে যায়নি। আগামী দিনে তাদের এই রাজনৈতিক ট্র্যাপে তারা কখনোই পা দেবে না। স্যার আরেকটা প্রশ্ন আমার, এই যে একটা মানে চড়াচড়িতভাবে বলা যাচ্ছে যে বাইক বাহিনী, সেটা নিয়ে কি বিজেপি দল কোনো চিন্তিত আছে বা এটা নিয়ে কোনো কিছু নেবে বলে কি আমরা আশা করতে পারি? কার বাইক বাহিনী? সেটা তো আর ইন্ডিকেট করা, যেহেতু আপনারা রুলিং এ আছেন, আমি এটা প্রশ্ন করছি যে এই যে বাইক বাহিনী দেখুন, বাইক বাহিনী তো যে কোনো দলের